প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। সরকারি হরগঙ্গা কলেজ থেকে আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম খান, সহযোগী অধ্যাপক, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে বিষয়বস্তু হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, এই শব্দগুলো শুনলে আমাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়। আসলে আতঙ্ক হওয়ার কিছুই নেই। এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ এবং এই চ্যাপ্টারে কিছু নতুন জিনিস তোমরা শিখতে পারবে। আর যদি তোমরা আমার সাথে ক্লাসে সম্পূর্ণ সময়টি অতিবাহিত করো, তবে আশা রাখি এই চ্যাপ্টারের প্রতিটি অঙ্ক তোমাদের কাছে অত্যন্ত সহজ ও আকর্ষণীয় হয়ে উঠবে। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা জেনে নেই এই চ্যাপ্টার অধ্যয়ন করার পর তোমরা কি কি জিনিস শিখতে পারবে বা কি কি জিনিস জানতে পারবে, অর্থাৎ তোমাদের শিখন ফল কি অর্জিত হবে তা আমরা একটু। 1 নম্বর, জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর, জটিল সংখ্যার পরম মান ও নতি ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর, অনুবন্ধী জটিল সংখ্যা ব্যাখ্যা করতে পারবে। 4 নম্বর, জটিল সংখ্যার ধর্মাবলী প্রমাণ করতে পারবে। 5 নম্বর, জটিল সংখ্যার যোগ, বিয়োগ ও গুণের জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে। 6 নম্বর, জটিল সংখ্যার বর্গমূল, এককের ঘনমূল ও এদের ধর্ম ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা জটিল সংখ্যা জানার আগে এর অবতারণা সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নিই। অর্থাৎ জটিল সংখ্যা কোত্থেকে কিভাবে আসিল সেটা আমরা একটু জেনে নিই। আমরা সবাই জানি যে কোনো বাস্তব সংখ্যা, সেই সংখ্যাটির ধনাত্মক একক আর ঋণাত্মক একক, তাকে বর্গ করলে সর্বদাই যে সংখ্যাটি পাবো তা ধনাত্মক হয়। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ +2কে বর্গ করি তাহলে আমরা পাবো 4। এই 4 সংখ্যাটি 0 থেকে বড়, তার মানে কি ধনাত্মক। আবার যদি -2 নেই, তাকেও যদি বর্গ করি তাহলে আমরা পাবো 4। এই 4 সংখ্যাটিও ধনাত্মক। এখন বিপরীতক্রমে এই 4কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো +-2, কারণ -2 এবং +2 উভয়কেই বর্গ করলে 4 পেয়েছিলাম, তো 4কে বর্গমূল করলে +-2 পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো এমন কোনো বাস্তব সংখ্যা আছে যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়? অথবা বিপরীতক্রমে আমরা এইভাবে বলতে পারি, এমন কোনো ঋণাত্মক সংখ্যা আছে যাকে বর্গমূল করলে কত হবে? আসো তাহলে আরেকটু অগ্রসর দেখি এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হলে তখন আমাদের কি করণীয়। যেমন আমরা এখন একটি সমীকরণ সমাধান করতে চাই। এই সিম্পল একটা সমীকরণ, x² - 1 = 0। এই সমীকরণ সমাধান করার জন্য আমরা পরবর্তী স্টেপ কি করব? লিখব x² = 1। তারপরে এই স্টেপে কি লিখব? x² ± √1, দ্যাট মিনস +-1, 1 এর বর্গমূল 1। এখন যদি এই সমীকরণটি x² - 1 = 0 না হয়ে x² + 1 = 0 হয়, সেই ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? আমরা লিখব x² = -1। পরবর্তী লাইনে আমরা কি করব? x = +-1। এই -1 এর বর্গমূল কত হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে উপরে যেখানে দেখাইছিলাম যে কি হবে। তো শিক্ষার্থী, এই -1 এর বর্গমূল যেটা হবে এইটার মান কত আমরা জানি না, যার ফলে গণিতের গবেষণা কার্য বা গণিত অগ্রযাত্রা তথা বিজ্ঞানের অগ্রযাত্রা আমাদের থেমে যায়। বহু সমীকরণ সমাধান করতে গিয়ে এই মাইনাস চিহ্নযুক্ত সংখ্যার বর্গমূল চলে আসে, যার সমাধান পাওয়া যাচ্ছিল না। এই সমাধান না পাওয়ার কারণে আমরা গণিতের অনেক কার্যক্রম আমাদের স্থগিত হয়ে যায়। 17শ শতাব্দীতে সুইজারল্যান্ডের অধিবাসী একজন ম্যাথমেটিশিয়ান লিওনহার্ড অয়লার, তিনি 1707 সালে জন্মগ্রহণ করেন এবং 1783 সালে পরলোকগমন করেন। তিনি প্রথম এই মাইনাস চিহ্নযুক্ত সংখ্যার বর্গমূল করলে কত হবে সেই সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য প্রথম উনি ধরে নেন
যে -1কে বর্গমূল করলে একটি সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির নাম দিলেন উনি আই। অর্থাৎ তিনি -1-এর বর্গমূল করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাকে কল্পনা করে নিলেন। কি কল্পনা করলেন? যে তার মান হবে আই। ইমার্জিনারি শব্দটি যে প্রথম করা হয়েছে, সম্ভবত তিনি এই আইকেই এই -1-এর বর্গমূল হিসাবে ব্যবহার করে আসছে। তো এখানে -1-এর তো বর্গমূল উনি ব্যবহার করলেন, তো -2, -3, -4 এদের বর্গমূলে তাহলে মান তাহলে কত হবে সেটা কীভাবে প্রকাশ করব? সেটা প্রকাশ করার জন্য আমরা এই -1-এর মানকে বা এই -1-এর পরিবর্তে আইকে ব্যবহার করতে পারি। যেমন -4-এর বর্গমূল যদি করতে চাই তাকে আমরা ভাঙাতে পারি রুট -1 × 4 ইকুয়াল টু লিখতে পারি রুট -1 × √4 ইকুয়াল টু -1-এর বর্গমূলকে আমরা যেহেতু আই হিসাবে ওখানে উপরে লাইনে পেয়ে গেছি, তাহলে এখানে আমরা এই আই হিসাবে এখানে আমরা এই যে আই মানটা আমরা ব্যবহার করেছি। তো 4-এর বর্গমূল +-2, দ্যাট মিনস -4-এর বর্গমূল পাচ্ছি +-i √2। এইভাবে আরও যে কোনো সংখ্যার মাইনাস চিহ্নযুক্ত হলে তার বর্গমূল করলে আমরা আয়ের মাধ্যমে প্রকাশ করতে পারব। এবার আসি যে -1-এর বর্গমূল ইকুয়াল টু আই, এই লাইন কিছু বর্গ করি তাহলে আমরা কি পাবো? i² ইকুয়াল টু -1। আর একটু অগ্রসর হই, তাহলে i³ মান আমরা এখান থেকে বাই করতে পারি কিনা দেখি। তাহলে i³ আমরা লিখতে পারি i² × i। তাহলে আমরা কি পেলাম? i³ ইকুয়াল টু লিখতে পারি -i। i⁴ যদি থাকে তখন তার মান কত হবে সেটা আমরা এখন দেখে নেই। i⁴ কে লিখতে পারে i² হোল স্কয়ার। i² এখানে i² এর মানটা এইখানে পেয়ে গেছে, i² এর মান হচ্ছে -1। তাহলে এই -1টা i² পরিবর্তে বসাইলাম, বসানোর পর কি হলো? স্কয়ার হয়ে গেল। তো -1 কে স্কয়ার করলে +1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি i⁴ এর মান 1। এবার আসো আর2 যদি i⁵ থাকলে কত হবে? i⁵ থাকলে হবে i² হোল স্কয়ার × i। এই i⁵ কে লিখতে পারি, আর i² এর পরিবর্তে লিখো -1 তার স্কয়ার × i। তা -1 কে স্কয়ার করলে +1, +1 দ্বারা i কে গুণ করলে i। তাহলে এই আমরা i⁵ এর মান পেয়ে গেলাম। এখানে পেলাম i³ এর মান, এখানে পেয়েছে i² এর মান, আর এখানে পেলাম হলো i এর মান। i এর মান হচ্ছে √(-1)। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে i এর পাওয়ার 6, i এর পাওয়ার 7, i এর পাওয়ার 8 অর্থাৎ i এর পাওয়ার যে কোনো পূর্ণ সংখ্যা হলে তার মান আমরা একই নিয়মে বের করতে হবে। কি বললাম? i এর পাওয়ার যে কোনো পূর্ণ সংখ্যা হলে i এর মান মনে রাখবে এই 4টি মানের মধ্যে সীমাবদ্ধ। 4টি মান কি হয়? -1 তাহলে 1, অথবা i অথবা এটা মনে রাখবে। আশা করি পরবর্তী যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই মানটা তোমরা ব্যবহার করতে পারবে। এবার আসি জটিল সংখ্যা কাকে বলে এবং এর জ্যামিতিক প্রতিরূপ কি হবে সেটা আমরা জেনে নেব। তো জটিল সংখ্যা কি বা জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি? যদি xy belongs to r এবং -1-এর বর্গমূল ইকুয়াল i হয়, তবে কি বললাম? যদি xy belongs to r, তার মানে কি x এবং y যদি যে কোনো দুইটা বাস্তব সংখ্যা হয় আর -1-এর বর্গমূলের মান যদি i হিসাবে ধরে নেওয়া হয়, তবে x + i আকারে যে কোনো সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলবো। খেয়াল করো আমরা কি বললাম? x এবং y যে কোনো দুইটি বাস্তব সংখ্যা হলে এবং -1-এর বর্গমূল i হলে x + i y আকারে যে সংখ্যাগুলো পাবো তাকে আমরা জটিল সংখ্যা বলবো। এই জটিল সংখ্যাকে সাধারণত z দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা থাকে। যদি প্রকাশ করি তাহলে এই z ইকুয়াল টু লিখবো x + i y। একটা জটিল সংখ্যা আমরা জেনে নিলাম। জটিল সংখ্যা কোন ধরনের সংখ্যাকে জটিল সংখ্যা বলবো জেনে নিলাম। এখন লক্ষ্য করো, এই জটিল সংখ্যার মধ্যে দুটো অংশ আছে। কিছু i মুক্ত যে অংশটা থাকে সেটা হচ্ছে বাস্তব অংশ, আর i যুক্ত যে অংশটা আছে সেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। ইমাজিনারি পার্ট কাকে বলবো? এইখানে এই y কে বলবো ইমাজিনারি, i y কে নয়, কিন্তু i এর সাথে যা আছে তাকে বলবো ইমাজিনারি পার্ট। তাহলে এই জটিল সংখ্যাকে এখন যদি আমরা একটা বিন্দু আকারে প্রকাশ করতে চাই তখন আমরা এইভাবে করতে পারি। বাস্তব অংশটাকে ভুজ এবং কাল্পনিক অংশকে যদি কোটি হিসাবে বিবেচনা করি তাহলে বাস্তব অংশ হলো x এবং কাল্পনিক অংশ হলো y করি।
তাহলে আমরা এইটা বাস্তব অংশ হলো x এবং কাল্পনিক অংশ হচ্ছে y। এই ভুজ এবং কোণ হিসেবে বিবেচনা করলে আমরা যে বিন্দু নাম দিলাম p। এখন এই p বিন্দুকে ছক কাগজে বা গ্রাফ পেপারে আমরা স্থাপন করতে পারবো, যেটা কোঅর্ডিনেট বা রেক্ট্যাঙ্গুলার জ্যামিতিতে আমরা শিখে আছি। যদি এটাকে আমরা একটা গ্রাফ কাগজে বা রেক্ট্যাঙ্গুলার জ্যামিতিতে স্থাপন করি তাহলে দেখতে কেমন হবে বিন্দুটি সেটা আমরা আগে দেখে নিই। এমন তাই এখানে কি অনুভূমিক যে রেখাটা আছে সেটাকে আমরা কি বলে আসছি জ্যামিতিতে x অক্ষ, উলম্ব বরাবর যে রেখাটি আছে তাকে আমরা কি বলে আসছি y অক্ষ। x অক্ষ এবং y অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলেছি মূল বিন্দু। আচ্ছা, তাহলে আমরা জানি যে এখানে x যদি ধনাত্মক হিসাবে ব্যবহার করে থাকি তাহলে এই মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ডান দিকে x একক দূরে চলে গেছে, আর y হইতেছে তোমার এইখান থেকে উলম্ব বরাবর উপরের দিকে কেন y এর মানটা ধনাত্মক বিবেচনা করলে উপরের দিকে যাবে, যে তাহলে এই y একক দূরে যে বিন্দুটা পাওয়া গেল এইটাই হইতেছে p বিন্দু, যার স্থানাঙ্ক হতেছে xy। তাহলে এখানে x টা কি বাস্তব অংশ, ওয়াইটা কি কাল্পনিক অংশ। তাহলে এই p বিন্দুটাই এই z যে জটিল সংখ্যা আছে তাকে নির্দেশ করবে। তবে এখানে বলে রাখা প্রয়োজন যে এই জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এই অনুভূমিক রেখাকে বাস্তব অক্ষ বলবো, x অক্ষ না বলে আমরা বাস্তব অক্ষ বলবো, আর y অক্ষকে বলবো হলো কাল্পনিক অক্ষ। এই চিত্রকে আর্গন চিত্র বলা হয়। আর্গন একজন সুইজারল্যান্ডের ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি 1806 খ্রিস্টাব্দে এই চিত্রটি তিনি প্রথম রূপ দেন, যার কারণে ওনার নাম অনুসারে এই চিত্রের নাম আর্গন চিত্র বলা হয়েছে। তবে খুব খেয়াল করে এই জিনিসটা মনে রাখবে, সেটা হলো কি এখানে দুইটি অক্ষ আছে, একটি হলো বাস্তব অক্ষ আর একটি হলো কাল্পনিক অক্ষ। আমরা কখনোই আর্গন চিত্রের মধ্যে কখনোই বলবো না যে x অক্ষ এবং y অক্ষ, আমরা বলবো বাস্তব অক্ষ হলো কাল্পনিক অক্ষ। তাহলে আমরা এখন যে কোনো জটিল সংখ্যাকে এই আর্গন চিত্রের মধ্যে প্রকাশ করতে হবে। আর্গন চিত্রের মধ্যে প্রকাশ করার আগে অন্য জটিল প্রকাশ করার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, অনুবন্ধী জটিল সংখ্যা, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। অনুবন্ধী জটিল সংখ্যা বলতে আমরা কি বোঝো সেটা একটু জেনে নিই। অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কোনো একটা জটিল সংখ্যা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশে মাঝে যে চিহ্নটি আছে, এখানে কি আছে প্লাস আছে, এই চিহ্নটি যদি পরিবর্তন করে দেই, এই অর্থাৎ প্লাস থাকলে যদি মাইনাস করে দেই, অথবা মাইনাস থাকতো তাহলে মাইনাসকে যদি প্লাস করে দিই, তাহলে নতুন যে জটিল সংখ্যাটি পাবো তাকেই বলবো অনুবন্ধী জটিল সংখ্যা। কার অনুবন্ধী সংখ্যা? পূর্বের জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। এবং অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখানে একটা বার রয়েছে, জেড বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড এবং জেড বার একে অপরের অনুবন্ধী জটিল সংখ্যা। তো জেড মানে কি x প্লাস iy, এর অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে x মাইনাস iy। আবার x মাইনাস iy এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে x প্লাস iy। ঠিক একইভাবে এখন যদি জেড বারকে আমরা এই আর্গন চিত্রে রূপদান করতে চাই তাহলে আমরা কি করব, যেহেতু এক্সটা হলো আমার ধনাত্মক আর ওয়াইটা হইতেছে ঋণাত্মক, তাহলে এক্স ধনাত্মক হলে এই বরাবর এক্স একক দূরে হবে, আর ওয়াই যেহেতু ঋণাত্মক তাহলে ওয়াই তো উপরের দিকে যাবে না, আগের এখন কেউ সেম পরিমাণ দূরত্ব কোথায় হবে নিচের দিকে আসবে। তাহলে আমরা অঙ্কন করি এখান থেকে, তাহলে আমরা এইভাবে আমরা পাবো, এইটা আমরা ধরে নিচ্ছি এই পর্যন্ত পাবো, আর এইখান থেকে এই পর্যন্ত এটা দূরত্ব এই। তাহলে এই বিন্দু হচ্ছে হলো কি বিন্দু, আর এই বিন্দুকে আমরা এখানে দেখাইছি, যে যেটা দেখাইছি সেটা হলো কি বিন্দু, কি নাম দিয়েছি কিউ। এই কিউটা এখানে কিউ দিয়েছি, এখানে যে আমরা কিউ নাম দিয়েছি। ওকে, এবার আসো আমরা কিছু জটিল সংখ্যা নেই। জটিল সংখ্যা নিয়ে এই তাদের জ্যামিতিক প্রতিরূপ কেমন হবে, অর্থাৎ আর্গন চিত্রে তাদের দেখতে কেমন হবে সেটা আমরা লিখে নিই। তো আমরা কতগুলো জটিল সংখ্যা নেই। একটা জটিল সংখ্যা হচ্ছে 2 প্লাস, দেখো এখানে 2 প্লাস i4 একটা জটিল সংখ্যা।
-2 প্লাস i3 একটা জটিল সংখ্যা, 0 প্লাস i আরেকটি জটিল সংখ্যা, 2 প্লাস i0 আরেকটি জটিল সংখ্যা, -5 মাইনাস i2 একটা জটিল সংখ্যা, 1 মাইনাস i2 আরেকটি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাগুলো যদি আমরা বিন্দু আকারে প্রকাশ করি তাহলে বিন্দুর যেটা আমরা আগে বলেছিলাম ভুজকোটি, এখানে ভুজকোটি বলবো না, এখানে বলবো রিয়াল পার্ট অ্যান্ড ইমাজিনারি। তো প্রথম জটিল সংখ্যার রিয়াল পার্ট হচ্ছে 2, ইমাজিনারি পার্ট হচ্ছে 4। দ্বিতীয় জটিল এর নাম দিলাম আমরা a বিন্দু। আচ্ছা, দ্বিতীয় জটিল সংখ্যার রিয়াল পার্ট -2, ইমাজিনারি পার্ট 3। তৃতীয় জটিল সংখ্যা নাম দিলাম c, তার বাস্তব অংশ বা রিয়াল পার্ট হচ্ছে 0, ইমাজিনারি পার্ট হচ্ছে 1। এই সো অন। এই বিন্দুগুলো যদি এখন আমরা আর্গন চিত্রে স্থাপন করি তাহলে আমরা দেখো তো প্রথম যে বিন্দুটি এতে কি আছে, রিয়াল পার্ট হলো 2, ইমাজিনারি হলো 4। তাহলে অর্থাৎ বাস্তব অক্ষ বরাবর 2 একক দূরে যাব এবং কাল্পনিক অক্ষ বরাবর 4 একক দূরে যাব, দুইটাই ধনাত্মক দিক। আচ্ছা দেখো, তাহলে আমরা বলবো এইখান থেকে এইদিকে গেল 2 আর ইমাজিনারি অক্ষ বরাবর হবে তোমার হলো ইমাজিনারি এই অ্যাক্সিস বরাবর হবে 4। এই বিন্দুটি হচ্ছে এই বিন্দু। ঠিক তদ্রূপ বি বিন্দুকে যদি আমরা আর্গন চিত্রে স্থাপন করি তাহলে দেখতে কেমন হবে, এই মধ্যে আঙুলে -2 -3, তাহলে এই দিক থেকে -2 আর এই দিক থেকে উপর দিকে 3 যদি স্থাপন করি দেখতে কেমন হবে। এখন যদি এই চিত্রের মধ্যে যদি সি বিন্দুকে স্থাপন করি, 0 মানে কি বাস্তব অংশ 0, বাস্তব অংশ 0 হলে সেটা কি কাল্পনিক অক্ষের উপর হবে, আর কাল্পনিক অংশ কত আছে 1, তাহলে ধনাত্মক মান 1 একক উপরের দিকে হবে। একইভাবে ডি স্থাপন করলে আমরা পাবো ডি বিন্দু। আশা করি এগুলো তোমরা পারবে, এই বিন্দু এফ বিন্দু পারবে। এবার আসো আমরা জটিল সংখ্যার পোলার রূপ, মডুলাস ও আর্গুমেন্ট কি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এইটা অত্যন্ত একটা জরুরি বিষয়। এই জিনিসগুলো তোমাদের এই জটিল সংখ্যার মধ্যে অঙ্ক করতে ব্যবহার করতে হবে, কাজে এটা খুব ভালোভাবে তোমরা বুঝে নেবে, জেনে নেবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমরা ধরে নেই আর্গন চিত্রে একটা বিন্দু আছে px, যেটা z = x + i জটিল সংখ্যাকে নির্দেশ করে এবং এর চিত্র দেখতে হবে বা আর্গন চিত্র দেখতে হবে ঠিক এরকম, তার রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। আচ্ছা, এই জটিল সংখ্যার যে পি বিন্দুটি পোলার রূপ যদি আমরা লিখি, পোলার আকারে লিখি, যেটা আমরা কোঅর্ডিনেট জ্যামিতি শিখেছি, পোলার রূপে এই চিত্রটি অঙ্কন করলে আমরা পাবো এখানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো x আর এখান থেকে দূরত্ব হলো y, আর পোলার ফর্মে এই পি বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দু আর এই বিন্দু সেম, তবে এখানে প্রকাশটা হচ্ছে এক্স ওয়াই এর মাধ্যমে এবং বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের মাধ্যমে। আর এখানে আমার এই প্রকাশ করা হয়েছিল পোলার ফর্ম প্রকাশ, একটা হলো এর আর এবং থিটা। আরটা হতেছে কি এই মূল বিন্দু থেকে যে বিন্দুটা এই জটিল প্রকাশ করতেছে তার মধ্যবর্তী এই দূরত্ব হলো আর, আর এই আর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা হতেছে থিটা। এখন এই দুইটা চিত্রকে যদি আমরা একটা চিত্রের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে আমরা পাবো এইরকম, এইটুকু হচ্ছে এক্স, এটুকু ওয়াই, এখান থেকে মূলবিন্দু থেকে এই দূরত্ব হচ্ছে আর এবং এই আরটা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে, কোণটা হলো থিটা। এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা লক্ষ্য করতেছি। তো এই সমকোণী ত্রিভুজের একটা বাহুর সাথে আরেকটা বাহুর অনুপাত ত্রিকোণ অনুপাত বলা হয়। তাহলে আমরা এখান থেকে ভুজ বাই অতিভুজ যদি লিখি তা আমরা কি পাবো, ভুজ বাই ত্রিভুজ অর্থাৎ এক্স বাই আর ইকুয়াল টু আমরা লিখব কি কস থিটা, ভূমি বাই কস থিটা। তাই এখান থেকে এক্স এর মান আমরা কি পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি আমরা কি আর কস থিটা। আবার লম্ব বাই অতিভুজ যদি লিখি অর্থাৎ ওয়াই বাই আর যদি লিখি তাহলে পাবো সাইন থিটা। এখান থেকে আমরা ওয়াই এর মান কি পাবো আর সাইন থিটা। এখন এই এক্স এর মান এবং ওয়াই এর মান যদি এই জেটের মধ্যে বসিয়ে দেই, এই যে এখানে এক্স এবং ওয়াই আছে, ইকুয়াল টু আমরা পাবো আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এখান থেকে আমরা পাচ্ছি জেট ইকুয়াল টু আর যদি কমন নেই পাচ্ছি কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে নতুন জেটের একটা নতুন আকারের মান পেলাম, এখানে কিন্তু আই আছে, আই থাকতেই হবে, জটিল সংখ্যা আই থাকবেই, আই আছে। তাহলে এই যে নতুন একটা আকারে পেলাম, এই আকারের মধ্যে কি আছে আর আছে এবং থিটা আছে, এখানে এক্স আর ওয়াই নাই, আর এবং থিটা আছে, এই যে আর এবং থিটা আমরা প্রকাশ করলাম। তাহলে এইটাকে বলা হয় জটিল সংখ্যা পোলার রূপ। এই জটিল সংখ্যা এই আকারটাকে বলা হয় পোলার রূপ বা পোলার আকার
পোলার ফর্ম। তা আমরা আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তা আসো আমরা আরেকটু অগ্রসর হই। 1 নং সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই সমীকরণের উভয়কে বড় করে যদি আমরা যোগ করি আমরা কি পাবো? দেখো আমরা পাচ্ছি কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পাবো, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আর স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মান আমরা জানি 1। তাহলে এই অংশের মান দাঁড়াইল কত, আর স্কোয়ার। তার আর স্কোয়ার কার মান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই আর ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আর এর মানটা পেলাম, আরটা কি বলেছিলাম, আরটা বলেছিলাম যে মূল বিন্দু থেকে যে বিন্দুটা জেডকে নির্দেশ করে সেই বিন্দুর মধ্যে দূরত্ব হতেছে আর। এই দূরত্ব এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এই দূরত্বকে বলা হয় মডুলাস অফ জেড বা মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, যাকে সংক্ষেপে মোড জেড বলা হয়, বা অ্যাবসলিউট ভ্যালু অফ জেড, পরম মান, জেডের পরম মান। তবে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা পরম মান শব্দটি ব্যবহার না করতেই বলবো, তবে কিছু কিছু বইতে ওইটাকে পরম মান হিসেবে ব্যাখ্যা করে। পরম মানটা সাধারণত বাস্তব সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আজ মডুলাসকে ব্যবহার করে থাকি এলো জটিল সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা জটিল মডুলাস জেনে নিলাম। এবার আসো আমরা জেনে নেই থিটাটা কি। 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ভাগ করি তাহলে আমরা y বাই x ইকুয়াল টু লিখব r sin থিটা r cos থিটা। এখানে r কাটা গেলে sin থিটা বাই cos ইকুয়াল টু tan থিটা লিখতে পারি। তাহলে y বাই x ইকুয়াল টু tan থিটা। দ্যাট মিন্স এখান থেকে আমরা পেতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই যে থিটাটা, এই থিটাটা আমার পোলার স্থানাঙ্কের মধ্যে ছিল। এই যে থিটার মানটা পেলাম, থিটাটা কি, এই মডুলাসটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে থিটা। সেই কোণটাকে কোণ এইকে বলা একটা আর্গুমেন্ট অফ জেড। এই থিটাকে বলা হয় আর্গুমেন্ট অফ জেড, অর্থাৎ এই কোণটাকে বলা হয় আর্গুমেন্ট অফ জেড, যাকে সংক্ষেপে নাম লিখি আর জেড। থিটা ইকুয়াল টু হচ্ছে আর এক্স জেড। তবে এখানে বলে রাখি এই থিটার মানটা যদি -π থেকে বড়, +π থেকে ছোট, অর্থাৎ -π এবং +π এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে থিটার ওই মানকে বলা হয় আর্গুমেন্টের মুখ্য মান। আমরা যা এখানে শিখলাম সেটা এখানে সামারাইজ করব। এখন দেখো কি সামারাইজ করব। একটা জটিল সংখ্যা যদি x + i আকারে থাকে, সেইটাকে যদি পোলার আকারে নিতে চাই, পোলার লিখতে চাই, x y যেমন এখানে ছিল, এখানে আছে r থিটা cos থিটা। তাহলে r এর মানটা এখান থেকে কিভাবে করব, r এর মানটা আমরা এখান থেকে বের করতে পারি। দেখো এখানে দেখাই আসছে আমরা যার ক্ষেত্রে এইটা স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স ওয়াই আকারে থাকলে আর এর মান, আর এর মান আমরা বের করতে পারবো এই আকারে। আর এর মানটা তখন হবে রুট এক্স স্কোয়ার। আর থিটার মানটা আমরা পাবো তখন যে tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ, এক্সটা কি বাস্তব অংশ। তো tan ইনভার্স ওয়াই বাই এক্স আকারে লিখলে যা পাবো সেটাই লিখবো আমরা, হলো আর্গুমেন্ট। আর মডুলাস পাবো কিভাবে, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে উল্টার দিক থেকে বিপরীত ক্রমে, অর্থাৎ বিপরীত ক্রমে যদি পোলার ফর্মে দেওয়া থাকে, অর্থাৎ একটা জটিল সংখ্যা যদি জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে দেওয়া থাকে, কস এইভাবে দেওয়া থাকে, তাহলে পোলার আকার থেকে আমরা পোলার আকার থেকে রেক্টেঙ্গুলার ফর্মে কীভাবে আনবো সেটা আমরা দেখতে দেবো। সেটার জন্য আমরা কী করবো, দেখো তাহলে এক্স এর মান আমরা কীভাবে পাবো, আর কস থিটা, আর ওয়াই এর মান কি পাবো, আর সাইন থিটা। কোথায় পেয়েছিলাম, এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ রয়েছে। শিক্ষার্থী কিন্তু এখানে যা শিখলাম পুরো জিনিসটাই এইখানে আমাদের আছে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা জেনে নিলাম। এবার যে কোনো জটিল সংখ্যার ক্ষেত্রে যদি আমাদের পোলার ফর্মে থাকে তাহলে আমরা রেক্টেঙ্গুলার ফর্মে লিখতে পারবো, আর রেক্টেঙ্গুলার ফর্মে থাকলে পোলার ফর্মে লিখতে পারবো। আজকে এই পর্যন্তই আমরা রাখলাম। আগামী ক্লাসে আমরা এর সাথে সম্পৃক্ত কিছু অঙ্ক বা কিছু সমস্যার সমাধান করব, যেটা অত্যন্ত জরুরি এবং সেগুলোই আমাদের এক্সারসাইজ হিসাবে বইতে অন্তর্ভুক্ত আছে, বের করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও নিরাপদে থেকো এই কামনা করে
আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।